ক্লাস 11 উদস্থিতিবিদ্যার আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু হতে চলেছে। তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে প্রথম দিনের ক্লাস। তো আজকে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ইউ নল বা ইউ আকৃতির নলের সাম্যাবস্থা। আমাদের ব্যাপারটা খুব বুঝে নিতে হবে। এটা হচ্ছে ইউ নলে, এটা আমাদের অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ, থিওরি থেকে অঙ্কটা গুরুত্বপূর্ণ। অমিশ্রিত তরলের সাম্যাবস্থা। ইউনলের মধ্যে দুটো অমিশ্রিত তরল রাখলে সেক্ষেত্রে তরল স্তম্ভের উচ্চতার মধ্যে কি সম্পর্ক সেটা আমরা খুব ভালো করে বুঝে নেব। খুব ইন্টারেস্টিং প্রবলেম। তো ধরো ইউ আকৃতির নলে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে করব। দুটো নলে যে দুটো বাহু, এগুলোকে বলা আছে নলের বাহু। দুটো নল কানেক্ট করা আছে একটা সরু নল দিয়ে। এটা হচ্ছে একটা ইউ আকৃতির নল। তো এই নলের মধ্যে দুটো ধরো তরল আছে। প্রথমে একটা তরল আছে, কোন একটা যে কোনো তরল, বললাম জল আছে। তো প্রথমে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিছু পরিমাণ জলকে আমরা রেখেছি, এতখানি করে রেখেছি জল। কালারটা দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা বোঝানোর জন্য। ওকে, এই অবধি কোনো একটা তরল আছে যার ঘনত্ব ρ1 বাকি চলবে। তো এবার এই দুখানে যে নল নিয়েছি তাদের প্রস্থচ্ছেদ সমান ধরে নিলাম। অসমান হলেও কি হয় সেটাও বলবো। এই তরল দিয়ে, এই নল দিয়ে কিছু পরিমাণ দ্বিতীয় একটা তরল ঢাললাম, যে তরলটা এখানে যে জল রেখেছি, বললাম ধরো কেরোসিন তেল ঢাললাম। তাহলে কেমন হবে? কেরোসিন তেল ঢাললে সেই কেরোসিন তেল কি করবে? এখানে একটা চাপ প্রয়োগ করবে। তাহলে এই দিকের জল কিছুটা নেমে যাবে। যতখানি জল এদিকে নামবে ততটাই কিন্তু এদিকে উঠে যাবে। ছবিটা ক্লিয়ার আসছে? গুড। তাহলে সেই ক্ষেত্রে ছবিটা কেমন হবে? এটাকে ধরলাম এখানে আমাদের এ তরল আছে, আর এখান দিয়ে একটা তরল ঢালবো, সেটা বি তরল। বি তরলকে ঢাললাম, কেমন ভাবে ঢাললাম জানো? এইখানে বি তরলের উচ্চতা হয় এইচ। ওকে, ছবিটা দেখি। তাহলে এই দিক দিয়ে যখন তরলটা ঢালবে, এদিকে তরল স্তম্ভ কিছুটা নেমে যাবে বাঁ দিকেরটা, কারণ এইখানে তরল স্তম্ভটা চাপ দেবে। বললাম ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল এখানে ছিল। এবার এইদিকে ধরলাম এটা এক্স পরিমাণ নেমে গেছে। এই যে তল, এইটুকু যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এই যে এক্স পরিমাণ তরল সেটা এদিকে গিয়ে উঠবে। তাহলে এইটুকু নিউ এক্স, আবার এইটুকু নিউ এক্স, তাহলে টোটালটা হলো 2x। এই দ্বিতীয় যে ফাইনাল যে পজিশন, এ কেন এদিকে নেমে গেছে? কারণ এই দিক থেকে কিছুটা তরল ঢেলেছে। কত ঢেলেছি তরল? এইচ উচ্চতার। দিয়ে এটা স্থির অবস্থায় বা সাম্যাবস্থায় আছে।
তাহলে এইদিকে যে তরল বি তরলের উচ্চতা হচ্ছে এইচ। বোঝা গেল ছবিটা? তাহলে এটা হচ্ছে ফাইনাল, এইদিকে এটা ফাইনালি এখানে এসে স্টেবল হয়েছে। এই যে ফাইনাল লাইনটা আমরা টানলাম, ড্র করলাম, এটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে এই ফাইনাল লাইনের উপর বি তরলের উচ্চতা হচ্ছে এইচ আর এ তরলের উচ্চতা হচ্ছে 2x। এবার তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে এই বিন্দুতে যতখানি চাপ হবে বা বল বাই ক্ষেত্রফল যা হবে, এখানেও বল বাই ক্ষেত্রফল তাই হবে। তার মানে আমি যদি ধরে নিই এ তরলের ঘনত্ব লিখলাম ধরো dA, এটা হলো dA ঘনত্ব, বি তরলের ঘনত্ব হচ্ছে dB। তাহলে আমরা লিখতে পারি, দেখো এর চাপ কত, h dB × g সমান এটা কত 2x dA, কারণ এই তরলের ঘনত্ব বলছি dA × g। তাহলে h সমান চলে এলো 2x × dA / dB। জাস্ট এটা একটা এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা কিছু পরিমাণ তরল নিয়েছিলাম এই তরলটা, এবার তার উপর যখন বাঁ দিক দিয়ে একটা দ্বিতীয় তরল ঢাললাম h উচ্চতা পর্যন্ত, তাহলে h উচ্চতায় যে বি তরল তাকে সাম্য করছে ডান দিকের নলের 2x উচ্চতার এ তরল। তার মানে ওই যে ফাইনাল স্টেট বা ফাইনাল লাইনটা পেলাম, পজিশনটা পেলাম, যার সাপেক্ষে বি তরলের উচ্চতা h আর এ তরলের উচ্চতা 2x, তাহলে দুটো স্তম্ভের চাপ সমান হবে, দুটো স্তম্ভের চাপ দুটো সমান হবে। সেখান থেকে বা চাপ যদি আমাদের অসমান হয় তখন ফোর্স দিয়ে চিন্তা করব, অসমান হলে ফোর্স দিয়ে চিন্তা করতে হবে, একটা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর সমান যদি ক্ষেত্রফল হয় তাহলে আমরা শুধুমাত্র চাপ দিয়েই জিনিসটাকে ব্যালেন্স করতে পারি। সাম্য আছে মানে দুটো স্তম্ভের ওজন বা ওজনের জন্য যে চাপ সে দুটো পরস্পর সমান। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। যেমন ধরো একটা প্রবলেম বললো, একটা ধরো ইউনল আছে, সুষম মানে দুটো নল প্রস্থচ্ছেদ সমান, দুটো নলের প্রস্থচ্ছেদ সমান দিয়ে এর মধ্যে প্রথমে আমরা কিছু পরিমাণ মার কাটি রেখেছি, পারদ, এতটা ধরো পারদ আছে, ইনিশিয়াল লাইন যেটা, এতটা আমরা পারদ রেখেছি। পারদটাকে আমি কালো রং দিয়ে দেখাচ্ছি। তো ইনিশিয়ালি কিছু পরিমাণ মার্কারি বা পারদকে আমরা এখানে ভরে রেখেছি। ঠিক আছে, ছবিটা উচ্চতা বোঝা যাচ্ছে, দুটো স্তম্ভের উচ্চতা, হ্যাঁ, তো অতখানি পারদ আছে। এবার একটা বাহু দিয়ে এটা পারদ, এবার একটা বাহু দিয়ে জল ঢালবো, একটাতে কেরোসিন ঢালবো, দুটো আলাদা আলাদা। এবার জলের ঘনত্বটা বেশি আর কেরোসিনের ঘনত্ব কম। তো এবার যদি আমাদের বিষয়টা বুঝতে হয়, তো নলের একটি বাহু দিয়ে জল আর অন্য বাহুতে কেরোসিন ঢাললাম, তো স্তম্ভ দুটোর উচ্চতা হলো, একটা হলো 13, একটা হচ্ছে 16.5। একদিক দিয়ে জল ঢেলেছি, আর একদিক দিয়ে কেরোসিন ঢেলেছি, কেরোসিনটাকে এইভাবে দেখাচ্ছি। জলের থেকে কেরোসিনের ঘনত্ব কম, একদিকে স্তম্ভের উচ্চতা হয়েছে, এটাকে একই পজিশনে রাখতে গেলে এইদিকে যেদিকে জল ঢালছি জলের যেহেতু ঘনত্ব বেশি আর কেরোসিনের ঘনত্ব তুলনামূলক কম, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কেরোসিনের ঘনত্ব কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। জলের উচ্চতা হচ্ছে
এটা যদি 13 হয় 13 সেন্টিমিটার, এই দিকটা হচ্ছে 16.25 সেন্টিমিটার। এটা কেরোসিন। এদিকে দিয়েছি জল। কেন কেরোসিনের উচ্চতা বেশি হচ্ছে, জলেরটা কেন কম হচ্ছে? কারণ কেরোসিনের ঘনত্ব জলের তুলনায় কম। ঠিক আছে, তো তাহলে জলের ঘনত্ব কত জানি? 1 গ্রাম বা সিসি। তাহলে কেরোসিনের ঘনত্ব কত সেটা ক্যালকুলেট করতে হবে। যেহেতু এটা অনুভূমিক আছে, জলটা ঢাললাম তার জন্য পারদ কিছুটা উঠে গেল, কেরোসিন ঢাললাম পারদ আগের অবস্থায় চলে এলো। এইগুলো বিষয়। তাহলে আমরা লিখতে পারি 13 × 1 × G সমান 16.25 ইন্টু ডি, কেরোসিনের ঘনত্ব জানি না, ইন্টু জি। কি করলাম? বাঁ দিক দিয়ে প্রথম জল ঢাললাম 13 সেমি উচ্চতা অবধি, দিয়ে এটা কিছুটা নেমে এলো, আগেরটার মতো নেমে যাবে। এবার এটাকে আবার আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এদিক দিয়ে কেরোসিন ঢাললাম, তার ফলে ওটা এখানে উঠে গিয়েছিল, ওটা আবার চাপ লেগে নেমে গেল। তো এটা সাম্য বা অনুভূমিক রাখার জন্য এইদিকে যদি জল 13 সেমি ঢালি, তাহলে এইদিকে কেরোসিন ঢালতে হচ্ছে, উচ্চতা কত হচ্ছে? 16.25 সেন্টিমিটার। তাহলে কেরোসিনের ঘনত্ব কত? তাহলে ডি চলে এলো 13/16.25 এত গ্রাম পার সিসি। এটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। 13/16.25, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 4/5 মানে 0.8। যার ঘনত্ব কম তার উচ্চতা বেশি হবে, আর যার ঘনত্ব বেশি তার উচ্চতা কম হবে, কারণ HDG এটা কনস্ট্যান্ট। যার H বেশি তার D কম, যার H কম তার D বেশি। এটা কিন্তু ক্লিয়ার হবে, কনসেপ্টটা রাখতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা করবে, তোমাদের যে বই আছে আমিও করাবো, নিশ্চয়ই করাবো। তো তার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পাস্কালের সূত্র। প্রবলেমে আমি আবার ফিরে আসবো, থিওরি পোর্শনটা কমপ্লিট করি। পাস্কালের সূত্রটা খুব ইম্পর্টেন্ট। পাস্কালের সূত্র কি বলছে? কোন আবদ্ধ প্রবাহীর কোন অংশে যদি চাপ প্রয়োগ করি, সেই চাপ অপরিবর্তিত মানে প্রবাহীর মধ্যে সঞ্চালিত হবে এবং প্রবাহী সংলগ্ন তলের ওপর লম্বভাবে ক্রিয়া করবে। কি বললাম? কোন আবদ্ধ প্রবাহীর কোন অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে, পয়েন্ট টু বি নোটেড, অপরিবর্তিত মানে চাপটা কনস্ট্যান্ট থাকবে সব জায়গায়, এবং আবদ্ধ প্রবাহী যে দেওয়াল আছে বা তলের দ্বারা আবদ্ধ সেই তলের ওপর লম্বভাবে ক্রিয়া করবে। যেমন ধরো আমরা যদি মনে করি একটা গোলক আছে, গোলকের এটা ইন্টারনাল সারফেসটা দেখাচ্ছি, হলো স্ফিয়ার, সেটা কোন একটা তরল পূর্ণ, ধরো জল পূর্ণ আছে। এটা অসংলগ্ন তরলের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা এখানে কাজে লাগাচ্ছি অসংলগ্ন তরল, মানে যাদের চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয় না। তো এইখানে গোলকের গায়ে এখানে একটা পিস্টন লাগিয়ে দিয়েছি, মানে ভালভ। এখানে আমরা বল প্রয়োগ করব, তার জন্য একটা চাপ কাজ করবে। এই পিস্টনের ক্ষেত্রফলটা ধরলাম A1, এখানে একটা বল প্রয়োগ করলাম F1।
এবারে এইখানে একটা পিস্টন লাগানো আছে, দুটো দিয়ে দেখাচ্ছি, দুটো তিনটে চারটে যত খুশি পিস্টন লাগানো যেতে পারে। এখানে যে পিস্টনটা আছে, এই যে পিস্টন, তার ক্ষেত্রফল ধরলাম A2, তাহলে এখানে এসে চাপ প্রয়োগ করছে, তরলটা চাপ প্রয়োগ করবে P চাপ। তো আমরা যতখানি এখানে চাপ দেবো সেই চাপটা প্রত্যেকটা তলের উপর প্রত্যেকটা জায়গায় লম্বভাবে ক্রিয়া করবে এবং তার মান অপরিবর্তিত থাকবে। তাহলে আবদ্ধ প্রবাহীর কোন অংশে প্রযুক্ত চাপ অপরিবর্তিত মানে সর্বদিকে সঞ্চালিত হয় এবং আবদ্ধ তলের উপর লম্বভাবে প্রযুক্ত হয়। তাহলে এই পিস্টনে প্রথম এটা 1 নম্বর পিস্টন, প্রযুক্ত 1 নম্বর পিস্টনে প্রযুক্ত চাপ, তাহলে কত চাপ কাজ করছে, এখানে আমরা কত চাপ দিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স কত, বল বাই ক্ষেত্রফল, F1 হলো চাপ বল বাই ক্ষেত্রফল A1। ওর এই চাপটা এর ভিতরে সঞ্চালিত হচ্ছে এবং যতগুলো তল আছে, যত যে তল দ্বারা আবদ্ধ সেই তলের উপর যদি ঘনক হতো বা আয়ত ঘনক হতো তাহলে অনেক কটা তল থাকতো, গোলক বলে একটা তল, যাই হোক যে তল পাবে সামনে তার উপর লম্বভাবে ক্রিয়া করবে। সুতরাং দ্বিতীয় পিস্টনে প্রবাহী কর্তৃক প্রযুক্ত চাপ P সমান কত, এখানে ধরলাম বল কাজ করছে F2 পিস্টনের উপর, আমরা এখানে করেছি পিস্টনের উপর, আমরা করলাম প্রয়োগ প্রবাহীর উপর, প্রবাহী করলো পিস্টনের উপর, কত করলো F2 বাই A2। তাহলে এখানে যে চাপটা কাজ করবে সেটা এর উপর একটা বল প্রয়োগ করবে বা ঘাত প্রয়োগ করবে, কত ঘাত প্রয়োগ করবে, তাহলে F2টা কত হবে P ইনটু A2। তাহলে আমরা যতটা চাপ প্রয়োগ করেছি সেই চাপটাই অপরিবর্তিত মানে গিয়ে প্রবাহী সংলগ্ন তলের উপর লম্বভাবে ক্রিয়া করছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পিটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে F1 বাই A1 সমান F2 বাই A2 সমান চলতেই থাকবে। যতগুলো পিস্টন, যতগুলো তল পাবে, যতগুলো তল প্রত্যেকটার উপর F বাই এটা কনস্ট্যান্ট হবে, এটাই হচ্ছে পাস্কালের সূত্র। তাহলে কোনো আবদ্ধ প্রবাহীর কোনো অংশে প্রযুক্ত চাপ অপরিবর্তিত মানে প্রবাহীর মধ্যে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন তলের উপর লম্বভাবে ক্রিয়া করে। ভেরি গুড, এটা ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। এবার এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি কিছু ছবি করব। তো এখানে এবার পড়বো ঘাত বাড়ছে, পাস্কালের সূত্র থেকে মাল্টিপ্লিকেশন অফ ফোর্স বা ঘাত বৃদ্ধির নীতি, খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিকেশন অফ ফোর্স মানে কম পরিমাণ বল প্রয়োগ করে আমরা বেশি পরিমাণ বল ফেরত পেতে চাই, কম বল প্রয়োগ করে বেশি বল ফেরত পাবো। দেখবে গাড়ির চাকা লিক হয়ে গেলে ফোর হুইলারের একটা এরকম স্ট্যান্ড আছে, সেটা দিয়ে ঘুরিয়ে 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 তোলে, ওখানে কিন্তু পাস্কালের সূত্র কাজ করে। চিন্তা করো আমরা যদি হাত দিয়ে ধরে তুলতে চাইতাম গাড়িটাকে তুলতে পারতাম না, কিন্তু ওই জটা সেটাকে জ বলে চলতি কথায়, ওটাকে হাইড্রোলিক প্রেস। তো এই যে প্রেসের সাহায্যে ওটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তুলে ফেলছি, সেটা পাস্কালের সূত্রে প্রভাবে ঘটছে বা সূত্র প্রয়োগ করে ঘটছে। কেমন? তাহলে প্রথম হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি। পাস্কালের সূত্র থেকে কিভাবে ঘাত বৃদ্ধির নীতির ব্যাখ্যা পাওয়া যায়, ঘাত মানে বল, সেটা বৃদ্ধি পাবে কি করে। তো ইম্পর্টেন্ট, তো আমরা একটা সিস্টেম আঁকছি, এইদিকে একটা নল আছে সরু আর এদিকে একটা মোটা নল আছে, এই দুটো নলকে কানেক্ট করা হয়েছে কোন একটা নল দিয়ে, এটা এ নল, এটা বি নল, কানেক্ট করেছে সি নল। তো এর ভেতরে একটা অসংলগ্ন তরল, তরলটা কেমন, অসংলগ্ন মানে যাদের চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয় না, তরল পূর্ণ আছে। ওকে, তাহলে দেখো এবার এদের মুখে একটা করে পিস্টন বসানো আছে,
দুটো পিস্টন আমরা দেখতে পাচ্ছি, ছবিটা ক্লিয়ার আসছে। বাহ। তো প্রথম যে পিস্টন, এই প্রথম পিস্টনের ক্ষেত্রফল ধরলাম, পিস্টনের যেখানে আমরা বল প্রয়োগ করব ক্ষেত্রফল ধরলাম এ ধরলাম। তো এখানে আমরা একটা বল প্রয়োগ করছি F1, প্রথম পিস্টনের উপর বল প্রয়োগ করলাম F1, বল দিয়ে উপর ঠেললাম, ওকে, উপর ঠেলে দিলাম। তাহলে এখানে চাপ তৈরি হলো F/A, সেই চাপটা আসবে এই তলের উপর ক্রিয়া করবে। কিভাবে ক্রিয়া করবে সবসময় মনে রাখবো, লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে চাপ ক্রিয়া করছে, চাপ দিলে এই পিস্টন একটু উঠে যাবে এবং ধরলাম এই পিস্টনের ক্ষেত্রফল, এই পিস্টনটার ক্ষেত্রফল B। তাহলে এখানে কত বল প্রয়োগ করছে, তাহলে আমরা বল প্রয়োগ করলাম তরলকে, তরল বল প্রয়োগ করলো পিস্টনকে। তাহলে পিস্টন দ্বারা প্রযুক্ত বল কত F1, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে পাস্কালের সূত্র কি বলছে, আবদ্ধ প্রবাহীর কোন অংশে প্রযুক্ত চাপ অপরিবর্তিত মানে প্রবাহীর মধ্যে সঞ্চালিত হবে এবং প্রবাহী সংলগ্ন তলের উপর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে দেখো, প্রথম পিস্টনের উপর প্রযুক্ত বল F1, তাহলে বল প্রয়োগ করছে F1, সুতরাং প্রযুক্ত চাপ P সমান F/A, F1/A। তাহলে এই চাপ তরলের উপর বা প্রবাহীর উপর প্রযুক্ত হলো। প্রযুক্ত চাপ কার উপর, এটা হচ্ছে তরলের উপর। এই পরিমাণ চাপ, তাহলে তরল কতখানি ফেরত দেবে, সুতরাং এখানে লিখি B পিস্টনের উপর তরল কর্তৃক প্রযুক্ত চাপ সমান P। কেন, চাপটা অপরিবর্তিত থাকবে, যতখানি চাপ দেবো ততটাই চাপ দ্বিতীয় পিস্টনের উপর কাজ করবে। সুতরাং দ্বিতীয় 2 নম্বর পিস্টনে এটা ছিল প্রযুক্ত বল, প্রাপ্ত বল কতখানি বল ফেরত পেলাম, F2 সমান P ইনটু এরিয়া কত B, বল মানে চাপ ইনটু ক্ষেত্রফল, তো P পেয়েছি কত F1 ইনটু B/A। তাহলে F2 হলো এখানে কতটা ফেরত পাবো, F1 ইনটু B/A। যেহেতু B গ্রেটার দ্যান A, দেখতে পাচ্ছি ছবিতে এইটার ক্ষেত্রফল πr², এটার ক্ষেত্রফল πr², এটা একটু বড়, তাহলে এটার ক্ষেত্রফলটা বেশি, এটার কম। যেহেতু B গ্রেটার দ্যান A, সুতরাং F2 গ্রেটার দ্যান F1। তার মানে প্রাপ্ত ঘাত, কতখানি ঘাত ফেরত পেয়েছি, F2 ফেরত পেয়েছি, সেটা প্রযুক্ত ঘাতের থেকে বেশি। এটা হলো প্রযুক্ত ঘাত, এটা হলো প্রাপ্ত ঘাত। কতটা ফেরত পেলাম সেটা কিন্তু বেশি, তাহলে প্রযুক্ত ঘাতের থেকে প্রাপ্ত ঘাত মানে যতখানি আমরা ঘাত বল প্রয়োগ করেছিলাম, বা ঘাত বল বলছি, ঘাত প্রয়োগ করেছিলাম, ঘাত বল নয় সরি, ঘাত প্রয়োগ করেছিলাম তার থেকে বেশি পরিমাণ রিটার্ন পেলাম। তাহলে এটাকেই বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ফোর্স বা ঘাত বৃদ্ধির নীতি। তো এবার দেখো এখানে এনার্জি কনজারভেশন হচ্ছে কিনা, শক্তি সংরক্ষণ। তো আমি যখন বল প্রয়োগ করবো এই পিস্টনটা কিছুটা নামবে আর এই কিছুটা উঠবে। এবার শক্তি সংরক্ষণ, এখানে এই প্রক্রিয়ায় শক্তি সংরক্ষণ হয় কিনা, আমি বলছি হ্যাঁ হয়, দেখি কি করে হয়।
পাস্কালের সূত্র থেকে শক্তি সংরক্ষণ কি করে ব্যাখ্যা পাওয়া যায়, এটা শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে কিনা সেটা আমরা একটু দেখে নেব। তো দেখো, মনে করি আমরা যখন এটাকে খেললাম, এই প্রথম পিস্টনটা এখানে ছিল, এখানে নেমে আসবে, এটা x পরিমাণ নেমেছে, প্রথম পিস্টন নেমেছে x পরিমাণ। মনে করি 1 নম্বর পিস্টন নামলো x দৈর্ঘ্য, এটা x দৈর্ঘ্য নেমেছে, ও 2 নম্বর পিস্টন উঠলো। কেন উঠলো? কারণ এখানে যে তরলটা কমেছে, চাপ দিলে কি হবে, এখানে কিছু যে তরল এইদিকে চলে আসবে, সেই তরলের আয়তনটাই এটাকে ঠেলে উপরে তুলে দেবে। আয়তনটা যেহেতু অসংনম্য, আয়তনটা সংকুচিত হতে পারে না, আয়তনটা আমার সংকুচিত হতে পারছে না, তাহলে যতখানি আয়তন কমাবো, এদিকে চাপ দিয়ে এটাকে নামালে যত নামাবো এদিকে তত উঠবে, কারণ এই তরলটা এদিকে চলে আসছে। উঠলো y দৈর্ঘ্য, এটা x নামলো, ওটা y দৈর্ঘ্য। তাহলে যেহেতু অসংনম্য, তাহলে কি লিখতে পারি, তাহলে এদিকে কত আয়তনের তরল কমেছে, ax সমান হবে by। কেন x সমান by হলো? a হলো ক্ষেত্রফল, x হলো দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য মানে আয়তন, তাহলে এদিকে আয়তন কতটা কমেছে x, সেই আয়তনটা এদিকে এসেছে, এটা কতখানি উঠেছে y, ক্ষেত্রফল b, তাহলে x by। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1। ওকে, তো এবার শক্তি মানে কার্য, তাহলে শক্তি সংরক্ষণ কন্টিনিউ হচ্ছে। এর পরবর্তী 1 নম্বর পিস্টনে প্রযুক্ত কার্য, আমরা কার্য করেছি, এখানে আমরা কার্য করলাম, এখানে তরল ঠেলে তুলছে, তাহলে কে কার্য করছে, তরল কার্য করছে। তাহলে 1 নম্বর পিস্টনে প্রযুক্ত কার্য কত, W1, কত বল প্রয়োগ করছে, F1, কত নেমেছে x, তাহলে F1 × x। 2 নম্বর পিস্টনে প্রাপ্ত কার্য, কারণ আমরা করছি না, তরল করছে, তাই প্রাপ্ত, কতখানি কার্য করছে, W2 সমান F2 × y, W2 = F2 × y। এখানে 1 নম্বর পিস্টনে আমরা কার্য করেছি, 2 নম্বরে তরল আমাদের ফিরিয়ে দিয়েছে, তাই প্রাপ্ত, এখানে আমরা কার্য করব, তাহলে এখানে এনার্জি লস হলো, এখানে এনার্জি গেইন হলো। এবার যদি এই দুটো সমান হয়, তাহলে বলবো আমার কনজারভেশন অফ এনার্জি অর মেকানিক্যাল এনার্জি হচ্ছে এখানে শক্তি সংরক্ষণ নীতি হচ্ছে, মানে এনার্জি লস হচ্ছে না, মানে যতখানি এনার্জি দিলাম ততটাই রিটার্ন পেলাম। হচ্ছে কিনা দেখে এবার দেখো, W2 কে লিখতে পারি, F2 সমান কি শিখলাম, F2 কে F1 × b/a, একটু আগে প্রমাণ করেছি। আর y সমান লিখতে পারি, দেখো ax / b। 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি ax / b। F2 এর মানটা বসালাম ঘাত বৃদ্ধির নীতি থেকে, F1 × b/a, তাহলে এটা চলে এলো F1x, মানেই তো W1। তার মানে W2 = W1। যতখানি কার্য আমরা করেছি সমপরিমাণ রিটার্ন পেয়ে গেছি, তার মানে এখানে কিন্তু শক্তির সংরক্ষণ হচ্ছে। সুতরাং এক্ষেত্রে শক্তির সংরক্ষণ ঘটে। কেন ঘটে? যতখানি আমরা কার্য করলাম ততখানি কার্যই ফেরত পেয়ে গেলাম। আমরা যতটা কার্য করে শক্তি দিয়ে এটাকে নামিয়েছি, তরল ততটা শক্তি আমাদের ফেরত দিয়ে দিয়েছে। তার মানে শক্তি সংরক্ষণ হবে, আর মাল্টিপ্লিকেশন অফ ফোর্স হবে, মানে বলটা বেড়ে যাবে, ঘাত বৃদ্ধি পাবে কিন্তু শক্তি সংরক্ষণ হবে। বল বৃদ্ধি পাবে কিন্তু শক্তি কনস্ট্যান্ট থাকবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এরপর আমরা আমাদের নেক্সট যে টপিক হাইড্রোলিক প্রেস, সেখানে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। এটা অ্যাপ্লিকেশন পরেরটা। তো আমরা এবার পাস্কালের সূত্রের প্রয়োগ
যে যন্ত্রে করা হয় সেটা করেছিলেন ইঞ্জিনিয়ার ব্রামা। এই যন্ত্রের নাম হলো হাইড্রোলিক প্রেস বা ব্রামা প্রেস। তো এই যন্ত্রে উচ্চমানের ঘাত উৎপন্ন করা যায়, বেশি পরিমাণ ঘাত। কি কাজে লাগে সব বলবো, ভালো করে দেখবে, যান্ত্রিক সুবিধাও বার করবো। তো কেমন জিনিসটা, এদিকে একটা প্রথম এ বাহু, যেটা একটু মোটা করেই আঁকছি, বড় করে। এটা হলো বি পিস্টন, আগেরটার মতনই। মোটা কিনে তরলই যাবে না, তোমরা বলে স্যার তরল তো যাচ্ছে না, তাহলে প্রেস কি করে হবে? তো দুটো, এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, মানে পিস্টন মানে নল। এইখানে পিস্টন লাগানো আছে, না পিস্টন নয়, ভুল বললাম। এখানে একটা পিস্টন যুক্ত করা আছে। এখানে যে বাহুটাতে সরাসরি আমরা বল প্রয়োগ করব না, করব একটা লিভারের সাহায্যে, দ্বিতীয় শ্রেণীর লিভার। এটা হচ্ছে লিভারের হাতলটা। মানে বল প্রয়োগ করছি এফ। সেই বল প্রয়োগের জন্য যার আলম্ব থেকে এইখানে বল প্রয়োগ হচ্ছে এফ 1, এটা এই ক্ষেত্রফল, এইটা হলো এক্স, আর প্রযুক্ত বল যেখানে, যেটা বল বাহু, সেটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আলম্ব সি। ওকে, তরল পূর্ণ আছে, দ্বিতীয় পিস্টনটা এখানে একটু এঁকে নিয়ে আগে, তরলটা ভরেই। অসংলম্ব তরল পূর্ণ চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হবে না, বারবার বলবো, একই কথা বারবার বলবো, তাহলে তোমাদের মাথার ভেতর কথাগুলো কিলবিল করবে। তো দেখি, দিলাম এখানে একটা পিস্টন লাগি, ঠিক আছে, দ্বিতীয় পিস্টনটা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে যে দ্বিতীয় হাতল, হাতলের উপর একটা স্টেজ মতন করা থাকবে, তারপর বস্তু রাখবো। দেখবে আমরা যখন নতুন বইগুলো কিনি একদম পুরো সুন্দর দেখতে থাকে, তারপরে ব্যবহার করলে আস্তে আস্তে যেন একটু মোটা হয়ে যায়, পাতাগুলোর মধ্যে ব্যবধান বেড়ে যায়, বায়ু প্রবাহ বলছি, বায়ু ঢুকে গিয়ে যেন একটু মোটা হয়ে যায়, একদম চেপে থাকে। তো সেটাই প্রেস যন্ত্রের সাহায্যে করা হয়। কিংবা ধরো যখন আমরা একসঙ্গে এক রিম খাতা কিনি, দেখবে খাতাগুলো একদম, বা কিংবা আমরা যখন জেরক্সের পেজ কিনি তখন একদম টাইট হয়ে থাকে, মানে সবগুলো একদম। এবার কিছু লুজ করে দিলে জিনিসটা কিন্তু একটু ভলিউমটা বেড়ে যায়, কারণ এয়ার যে দুটো পেজগুলোর মধ্যে যে এয়ার গ্যাপ, সেখানে এয়ার যদি ঢুকে যায় তাহলে একটু গ্যাপটা বেড়ে যাবে। সেটাকে কমানোর জন্য এইখানে এই পিস্টনটাকে আটকানোর জন্য, ফিক্সড করে দেওয়ার জন্য, মানে এই পিস্টনটা ইচ্ছা মতো অনেক দূর উঠে যেতে পারবে না, তার জন্য কি করা হয়, এখানে একটা বাঁধন দেওয়া থাকে। এই পিস্টনটা ম্যাক্সিমাম এই দূরত্ব অবধি উঠতে পারে।
নামটা লিখে দিই, কি করছি আমরা, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। বা ব্রাহ্মা প্রেস। ব্রাহ্মা একজন বিজ্ঞানী, তিনি এটা তৈরি করেন। তো এবার এখানে যদি কোনো বস্তুকে রেখে দিই, কতগুলো ধরো বান্ডিল করে এখানে চাপ পড়লে এটা কিন্তু এটা মুভ করতে পারছে না উপরে, তাহলে এটা একটু চেপে যাবে। তাহলে উচ্চমানের ঘাত তৈরি করতে হবে। ছবিটা ক্লিয়ার? বাহ, দারুণ দেখতে লাগছে, কি সুন্দর আঁকি আমি। তো যাই হোক, কিভাবে হচ্ছে, এইখানে বল প্রয়োগ হচ্ছে, এখানে চাপ প্রয়োগ হচ্ছে পি। এখানে আমরা চাপ দিলাম পি, সেই চাপ অপরিবর্তিত মানে চলে এসছে, চলে এসে এখানে চাপ দিচ্ছে, সেই পিস্টনটা উপরে যাচ্ছে। এই পিস্টনটার ক্ষেত্রফল বললাম বি। কত ফোর্স কাজ করছে, রিটার্ন হচ্ছে কত, রিপিট পায় মানে আমরা ফেরত পাচ্ছি F2 বল। তাহলে এখানে এবার তাহলে আমরা F2 মানটা বার করতে চাইছি। তাহলে হাইড্রোলিক প্রেস এমন একটা যন্ত্র যেখানে উচ্চ মানের ঘাত উৎপন্ন করা যায়। এইখানে এখানে কি করা যায়, উচ্চ মানের ঘাত উৎপন্ন করা যায়। ছবিটা ভালোই এঁকেছি। তো এটা হলো একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে আমরা প্রথম লিখতে পারি কি, লিভারের নীতি হচ্ছে বলের ভ্রামকের সাম্যাবস্থার নীতি। তাহলে বলের ভ্রামকের সাম্যের নীতি অনুসারে বল এইটার রেসপেক্টে ঘুরছে এদিকে, তাহলে F ইন্টু ওয়াই সমান F1 ইন্টু এক্স। তাহলে F1 টা কত চলে এলো, F ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে দেখ এটা কিন্তু গ্রেটার দ্যান F, যেহেতু ওয়াই গ্রেটার দ্যান এক্স। তাহলে আমরা যে বলটা প্রয়োগ করলাম এটা হচ্ছে প্রযুক্ত বল। এখানে যতটা বল প্রয়োগ করলাম সেটা মাল্টিপ্লাই হয়ে এখানে যে বলটা কাজ করছে সেটা বেশি। ওয়াই বাই এক্স টা যত বড় হবে তত F1 টা বেড়ে গেল। এবার F1 টাকে কে বাড়িয়ে দেবে, ঘাত বৃদ্ধির নীতি অনুসারে। এখন পাস্কালের ঘাত বৃদ্ধির নীতি অনুসারে F2 সমান কত, F1 ইন্টু বি বাই এ। F2 সমান কত হবে, F1 ইন্টু বি বাই এ। এই পিস্টনের ক্ষেত্রফলে এটা হলো বি, রাইট? তাহলে F1 টা কত পেয়েছি, তাহলে F ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু বি বাই এ। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে যে বলটা ফেরত পেলাম প্রাপ্ত ঘাতটা প্রযুক্ত বলের থেকে কিন্তু বেশি, কারণ দিস ইজ অলসো গ্রেটার দ্যান F। এই যে ভ্যালুটা F2 টা মাস্ট বি গ্রেটার দ্যান F। why? Because y less than x and b, sorry, y greater than x and b greater than a। b টা এর থেকে বড় এবং y টা x এর থেকে বড়। তাহলে F2 যেটা পেলাম, প্রাপ্ত ঘাত যেটা পেলাম সেটা কিন্তু প্রযুক্ত বলের তুলনায় বা প্রযুক্ত ঘাতের তুলনায় বেশি। ঘাত বলবো না, এটা বল। তাহলে এখান থেকে সুতরাং যান্ত্রিক সুবিধা তাহলে কত, F2 by F।
প্রাপ্ত বল বাই প্রযুক্ত বল, কতটা বল প্রয়োগ করেছি আর কতটা ফেরত পেয়েছি, ফেরত বল বাই প্রযুক্ত বল, y বাই এক্স ইন্টু বি বাই এ। তাহলে এই যন্ত্রের যান্ত্রিক সুবিধা একের থেকে বড়, তার মানে যতখানি আমরা বল প্রয়োগ করব তার থেকে বেশি পরিমাণ রিটার্ন পাবো। এটাই হচ্ছে হাইড্রোলিক প্রেস বা বামা প্রেসের কার্যনীতি। ওকে, কতখানি ঘাত উৎপন্ন হলো F2 আর কতটা বল প্রয়োগ করছি F, তাহলে F2 বাই Fটা হচ্ছে এই যন্ত্রের যান্ত্রিক সুবিধা। বিভিন্ন ধরো কাপড়, কাগজ, তুলো, পাট এগুলোকে সংকুচিত করে কম জায়গায় বেশি পরিমাণ ধরানোর জন্য বায়ু ভেতর থেকে বায়ুর জন্য যে গ্যাপ বা ব্যবধান সেটাকে কমানোর জন্য প্রেস দেওয়া হয়, দিয়ে চেপে বসিয়ে দেওয়া হয়। ছেড়ে দিলে জিনিসটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যাবে, বায়ু প্রবেশ খুলে নিলেই। আমরা এমনি যখন খাতাগুলো কিনি দেখবে খাতাগুলো কিন্তু চেপে থাকে, লিখলে কিন্তু খাতাটা একটু মোটা হয়ে যায়, কারণ প্রেসের সাহায্যে ভেতর থেকে যে এয়ার গ্যাপগুলোকে সেগুলোকে কমিয়ে দেওয়া হয় বা জিরো করে দেওয়া হয়। এটাই হচ্ছে হাইড্রোলিক প্রেস বা বামা প্রেসের প্রধান কার্যনীতি। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লবতা। খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে ছবিগুলো এঁকে নেবে এবং প্র্যাকটিস করবে ভালো করে, আশা করি ভালোই লাগবে। তো আমরা সবসময় চাই কি কম বল প্রয়োগ করে বেশি বল ফেরত পেতে, সেটাই হচ্ছে আমাদের পাস্কালের নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য, সেটাকে বাস্তবায়িত করার। তো সেটার বাস্তবায়িত আমরা করলাম হাইড্রোলিক প্রেসের সাহায্যে। এরপর আমরা চলে যাব প্লবতা ও প্লবতা কেন্দ্র, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্লবতা ও প্লবতা কেন্দ্র। কোনো তরল বা গ্যাসের মধ্যে, কোনো প্রবাহীর মধ্যে দেখবে ধরো কোনো একটা প্লাস্টিকের বল আছে, সেটাকে যদি জলের মধ্যে চেপে ছেড়ে দিয়ে ওটা উপরে উঠে চলে আসে, অভিকর্ষ বল তো কাজ করছে। তাহলে কেন উপরে উঠে আসছে? কারণ তরলটা বলের ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে বা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করছে। এই যে ঊর্ধ্বমুখী ঘাত তরল বা প্রবাহীর মধ্যে, তরল বা গ্যাসের মধ্যে বা প্রবাহীর মধ্যে কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার উপর যে ঊর্ধ্বমুখী ঘাত ক্রিয়া করে বা কে প্রয়োগ করে, প্রবাহী কোন দিকে ক্রিয়া করে, উপরের দিকে, সেটাকেই বলা হচ্ছে প্লবতা। তাই প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী ঘাত। তাহলে প্লবতা সমান প্রবাহীর মধ্যে নিমজ্জিত, পুরোটা নিমজ্জিত বা আংশিক নিমজ্জিত বস্তুর উপর প্রবাহী কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত। ঊর্ধ্বমুখী যে ঘাত প্রয়োগ করছে সেটাকেই বলা হচ্ছে প্লবতা। আর প্লবতা যে বিন্দুতে ক্রিয়া করে, নিমজ্জিত করলে, প্লবতার হলো একটা বল, ঊর্ধ্বমুখী বল, যেটা প্রবাহী প্রয়োগ করছে বস্তুর উপর নিচ থেকে উপরে, অভিকর্ষ বল নিচের দিকে, প্লবতা হচ্ছে উপরের দিকে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা কিন্তু কমে যাচ্ছে। যদি এমজিটা বেশি হয় তাহলে বস্তু নিচে যাবে, সাধারণ জ্ঞান থেকেই বুঝতে পারি। প্লবতা বেশি হলে প্লবতা উপরে ঠেলছে, উপরে চলে যাবে। যেমন হালকা প্লাস্টিকের বলের ক্ষেত্রে প্লবতা তাহলে বেশি, শোলাকে ডুবিয়ে দাও দেখবে উপরে ভাসছে, মানে প্লবতাটা বেশি। ওকে, তো ঊর্ধ্বমুখী ঘাত সেটাই হলো প্লবতা। আর প্লবতা যে বিন্দুতে ক্রিয়া করে সেটাই হলো প্লবতা কেন্দ্র। সেটা প্রধানত কোনো একটা বস্তুকে যদি
প্রবাহীর মধ্যে নিমজ্জিত করি তাহলে কিছুটা প্রবাহী অপসারিত হবে। অপসারিত প্রবাহী বা তরল বা গ্যাসের যে ভারকেন্দ্র হবে সেটাই হচ্ছে প্লবতা কেন্দ্র। অপসারিত প্রবাহী মানে তরল বা গ্যাসের যে ভারকেন্দ্র, যতখানি তরল অপসারিত হলো তার যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি বলতে হবে, সেটাই হচ্ছে তার প্লবতা কেন্দ্র বা ভারকেন্দ্র, যেটা সেটাই প্লবতা কেন্দ্র। তো প্লবতা কি হিসেব করব। ধরো কোনো একটা বস্তুকে আয়তঘন আকৃতির একটা বস্তুকে আমরা একটা তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। যার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, আর তরল পৃষ্ঠ থেকে মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা হচ্ছে এইচ। তাহলে এর উপর যে বলগুলো কাজ করবে, এইদিকে একটা বল কাজ করবে, এইদিকে একটা বল কাজ করবে, এদিকে বল কাজ করছে F1, এদিকে বল কাজ করছে F2। তরল নিচ থেকে ঠেলছে, তরল উপর থেকে ঠেলছে, কারণ তরল সর্বদিকেই চাপ প্রয়োগ করতে পারে বা বল প্রয়োগ করতে পারে। তাহলে এই যে বস্তুটা আঁকলাম আর এই যে পৃষ্ঠতল যে তলে কাজ করছে তার ক্ষেত্রফল এটা হবে, এটা হবে, ঠিক আছে। নিচেরটা এই নিচের তলটা হবে এই ক্ষেত্রফল, এটাও এই ক্ষেত্রফল, মার্ক করে দিই। এটা এই ক্ষেত্রফল, ঠিক এর নিচে যেটা হবে অপোজিট সেটাও নিশ্চয়ই এই ক্ষেত্রফল হবে। যেখানে বলগুলো কাজ করছে তারগুলো সেগুলো হচ্ছে এই ক্ষেত্রফল। ছবিটা ক্লিয়ার? বাহ, স্পষ্ট ছবি, চকচক করছে তো। তাহলে এখানে কত বল কাজ করছে F1, এখানে কাজ করছে F2। এদিক থেকে তরল বল প্রয়োগ করছে F1, সেটা কত হবে A H D G, কারণ এর গভীরতা হচ্ছে H, তাহলে H গভীরতা কত চাপ H D G। বল মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল, তাহলে হলো A H D G। D টা হলো ঘনত্ব, প্রবাহীর ঘনত্ব। যে তরল বা গ্যাসের মধ্যে বা প্রবাহীর মধ্যে বস্তুটাকে নিমজ্জিত করেছে তার ঘনত্ব হলো D। তাহলে এইদিকে কত বল কাজ করলো A H D G, নিচ থেকে কত বল কাজ করবে F2 টা কত হবে, গভীরতা দেখো হলো H প্লাস L, তাহলে A H প্লাস L D ইন্টু G। তাহলে লব্ধি বল কত, কোনটা বড়, এখানে আছে H, এখানে আছে H প্লাস L, তাহলে অতএব F2 গ্রেটার দ্যান F1। সুতরাং ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটাই হচ্ছে বুয়ান পথ বা প্লবতা, তাহলে সেটা হবে F2 মাইনাস F1। আপথ্রাস্ট কত হচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী বল কত, F2 টা হচ্ছে বড়, F1 হচ্ছে ছোট, দুটো উল্টো দিকে, তাহলে লব্ধি বল F2 মাইনাস F1। ওকে, দেখা যাচ্ছে। তাহলে মানটা বসিয়ে দিলে বিয়োগ করলে H কেটে যাবে, তাহলে A DG কমন গেল, H my plus L minus H, that is L, মানে AL into D into G। AL হলো ভলিউম into D into G।
তাহলে প্লবতার সূত্র কি পেলাম, ভিডিজি। তাহলে কোনটা কি, তাহলে প্লবতা বল নির্ভর করছে কার উপর, ভি এর উপর, ডি এর উপর, জি এর উপর। ভিটা কি, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, খুব গুরুত্বপূর্ণ, নিমজ্জিত অংশের আয়তন আর জিত অভিকর্ষজ ত্বরণ। যতটা ডুবে থাকবে তার জন্য প্লবতা আমাদের নির্ণয় করতে হবে, সম্পূর্ণ আয়তনের জন্য নয়। যদি সম্পূর্ণ অংশ নিমজ্জিত থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ অংশের জন্য প্লবতা বার করতে হবে, আর যদি সম্পূর্ণ অংশ নিমজ্জিত না থাকে তাহলে আংশিক অংশের জন্য, মানে যতটা ডুবে আছে তার জন্য আমাদের প্লবতা নির্ণয় করতে হবে। তাহলে কি কি সূত্র হলো, প্লবতা বল সমান হলো ভি ডি ইন্টু জি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এখান থেকে আমরা কিছু বিষয় দেখব। বললো ধরো খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম করার জন্য আমরা জিনিস শিখে নেব। বললো ডি ঘনত্বের তরলের মধ্যে রো ঘনত্বের বস্তু কত অংশ নিমজ্জিত করে ভাসে। খুব ইম্পর্টেন্ট, প্রবলেম। যেমন বললো দেখো পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, লোহার ঘনত্ব হচ্ছে 7.8 গ্রাম পার সিসি। তাহলে লোহার ঘনত্ব পারদের থেকে কম, তার জন্য পারদের মধ্যে কিন্তু লোহা ভাসবে। কতটা ভাসবে সেটা কি করে বুঝবো, কত অংশ ভাসবে। তো একটা বস্তু একটা তরলে আংশিক নিমজ্জিত হয়ে ভাসছে, ডুবে যাবে কখন, এখানে রো লেস দেন বি। তার ক্ষেত্রে যদি রোটা বড় হতো পুরো ডুবে যেত, জলের মধ্যে লোহা পুরো ডুবে যায়, কিন্তু পারদের মধ্যে লোহার টুকরো ভেসে থাকতে পারে। তো মনে করি বস্তুর আয়তন, সম্পূর্ণ আয়তন ভি, পুরো আয়তনটা ভি, এর এন অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ভাসমান অবস্থায় মনে রাখতে হবে লব্ধি বল শূন্য। কি কি বল কাজ করছে, একটা বস্তুর উপর এমনিতে কাজ করে অভিকর্ষ বল, আর তরলে ডুবিয়ে দিলে তার উপর একটা প্লবতা বল। তাহলে এইদিকে এই ডিরেকশনে তার উপর কাজ করছে অভিকর্ষ বল, আর উপর দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে প্লবতা বল। ভাসছে মানে দুটো বল একে অপরকে প্রশমিত করেছে, স্থির হয়ে আছে। স্থির অবস্থায় নেট ফোর্স 0, মানে আপাত ওজন 0। স্থির অবস্থায় এটার ওজন কত, 0। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বল ভাসমানে অভিকর্ষ বল mg সমান প্লবতা বল। অভিকর্ষ বল কথায় লিখি, অভিকর্ষ বল স্থির অবস্থায় যখন ভাসবে বা নিমজ্জিত, মানে স্থির থাকলে
স্থির অবস্থায় অভিকর্ষ বল সমান প্লবতা বল। তো অভিকর্ষ বল কত? mg। m কত? বস্তুর আয়তন ধরেছি v আর বস্তুর ঘনত্ব ধরেছি ρ। তাহলে m টাকে লিখতে পারি v ρ ইনটু g। বস্তুর ভর হলো আয়তন ইনটু ঘনত্ব। বস্তুর আয়তন ধরেছি v, ঘনত্ব ধরেছি ρ, তাহলে ভর হলো v ইনটু ρ ইনটু g, mg হলো। প্লবতা, প্লবতা হলো নিমজ্জিত অংশের আয়তন। কত অংশ ডুবে আছে? n অংশ। মোট আয়তন যদি v হয় তাহলে এইটুকুনির আয়তন কত হবে? এটা হবে vn। তাহলে নিমজ্জিত অংশের আয়তন হলো vn, তরলের ঘনত্ব বলেছি v ইনটু g। তাহলে n চলে এলো কত? ρ বাই d। তাহলে নিমজ্জিত অংশ, সুতরাং নিমজ্জিত অংশ কত? সূত্র কি পেলাম? ρ বাই d, মানে বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। তাহলে তরলের বাইরে কত অংশ থাকবে? মোট অংশ হচ্ছে এক অংশ হলো টোটাল। তাহলে বাইরের অংশটা হচ্ছে, বাইরে কতখানি অংশ আছে? এইটুকুনি n অংশ। তাহলে বাইরের অংশটা হচ্ছে 1 মাইনাস n অংশ। যেমন লোহার ঘনত্ব হচ্ছে 7.8 গ্রাম পার সিসি। পারদের ঘনত্ব হচ্ছে, এটা হলো সলিড, এটা লিকুইড, 13.6 গ্রাম পার সিসি। তাহলে এক টুকরো লোহাকে যদি পারদের মধ্যে ছাড়া হয় তাহলে কতটা বাইরে থাকবে আর কতটা ভেতরে থাকবে? কত অংশ? তাহলে ভেতরে থাকবে হচ্ছে, তাহলে ডুবে থাকবে কত অংশ? কি সূত্র? বস্তুর ঘনত্ব বাই তরল। বস্তু হলো লোহা, তাহলে 7.8 বাই 13.6 অংশ সমান চলে এলো 7.8 ডিভাইডেড বাই 13.6, 0.574। তাহলে এত অংশ থাকবে ডুবে, আর বাইরে থাকবে 1 মাইনাস 0.574 অংশ। 1 মাইনাস 0.574 equals to 0.426 অংশ। ক্লিয়ার? যেমন কাঠে জলের মধ্যে বরফ ভাসে, কত অংশ ভাসে, এই ধরনের প্রবলেমগুলো। তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে নিমজ্জিত অংশ সমান বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে করবে। এখান থেকে অঙ্কও আসে, বইতেও তোমাদের দেখবে অঙ্ক থাকবেই, অবশ্যই থাকবে। ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখতে হবে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আর্কিমিডিস নীতি। প্লবতা বুঝলে আর্কিমিডিস নীতি বোঝাই যাবে, একদম ইজি, কোনো ব্যাপার না। কোন একটা বস্তু, আর্কিমিডিস নীতি কি বলছে? কোনো বস্তুকে কোনো প্রবাহের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয়, সেক্ষেত্রে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। আবার বলছি, কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এবং কতটা হ্রাস ঘটবে? এই হ্রাসের মান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয় বা প্লবতার সমান হয়। ঠিক আছে? তাহলে এই ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়। আচ্ছা, দেখি তো এই একটা
চোঙ আছে, আর এখানে নল করা আছে, আর এর তলায় একটা আমরা মাপনী চোঙ রেখে দিয়েছি আয়তন বার করব। এখানে ভলিউম সিলিন্ডার, তোমাদের আইডিয়া আছে সবাই, মাপনী চোঙ ক্লাস 9 এ পড়েছি। তো আমরা কি করলাম, এটাকে এই পর্যন্ত তরলপূর্ণ করে রাখলাম একদম, এই যে দাগ, তরলটা কিন্তু পড়ছে। এবার একটা বস্তুকে সুতোয় বেঁধে যে এর ভেতর ডুবিয়ে দেবো। এর যতটা আয়তন হবে, সাধারণ জ্ঞান কি বলে, যে আয়তনটা হবে ততখানি তরলকে সে সরিয়ে দেবে। এবার যেই ডুবিয়ে দিলাম, তরলটা কিছুটা উপচে পড়বে, উপচে যতখানি তরল পড়বে সেটা এখানে এসে জমা হবে। তার মানে এই যে এটা হলো অপসারিত তরল, আশা করি বোঝা গেছে, একদমই সহজ। এখান দিয়ে চলে আসবে কেন, যতটা এক্সট্রা হবে, কারণ এখানে লাইনটা করে রেখেছি বেরিয়ে যাওয়ার জন্য, সেটা এই ভলিউম সিলিন্ডার বা মাপনী চোঙে এসে জমা হবে। তার মানে এই যে বস্তুর আয়তন, সেটা হলো এই তরলের আয়তনের সমান, কারণ বস্তু তার নিজের আয়তনের সমান আয়তনকে অপসারিত করে, আমরা এটা জানি। তো তাই যদি হয়, তাহলে এর আয়তন যদি বলি তরল, এর আয়তন হলো, এখানে মেপে দেখলাম ভি। অপসারিত তরলের আয়তনটা মাপনী চোঙ দিয়ে মাপলাম, দেখলাম ভি, তাহলে 5 সিসি 10 সিসি কিছু একটা আয়তন হয়েছে। তাহলে এই যে আয়তনটা, অপসারিত তরলের আয়তন ভি, এটি হচ্ছে নিমজ্জিত বস্তুর আয়তন। যতখানি তরল অপসারিত হবে, কার কতখানি হবে, এ যতখানি জায়গা দখল করবে সেই আয়তনটাই উপরে উঠে যাবে, উপচে যাবে, সেই তরলটা এখান দিয়ে বেরিয়ে সেখানে জমা হবে। তাহলে অপসারিত তরলের আয়তন যদি ভি হয়, সেটাই বস্তুর আয়তন। এবার এই যে তরল, এই যে তরল, তরলের ঘনত্ব যদি ডি বলি, তাহলে এখানে অতএব প্লবতা বলটা তাহলে কত, প্লবতা এক্ষুনি শিখলাম কি, বস্তুর আয়তন কতটা ডুবে আছে, এই যতখানি আয়তন ডুববে ততখানি কিন্তু এখানে জমা হবে। তাহলে অপসারিত তরলের আয়তন ভি ইন্টু জি ইন্টু এটা। এবার ভিডি মানে কি বলতে পারি, ভিডিটা হচ্ছে, ভিটা কি অপসারিত তরলের আয়তন, ডিটা হলো তরলের ঘনত্ব। তাহলে কি এটাকে, ভিডিটাকে অপসারিত তরলের ভর বলতে পারি? ভালো করে শুনবো। প্লবতা সমান পেলাম ভিডিজি, ভিটা কি বস্তুর আয়তন বা অপসারিত তরল, যতখানি তরল উপচে গেছে সেটা এখানে এসে জমা হয়েছে। তাহলে অপসারিত তরলের যে আয়তন, তাকে যদি তরলের ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে সেটা অপসারিত তরলের ভর মানেই হচ্ছে, তার মানে প্লবতা সমান চলে এলো অপসারিত, এটা ভর ইন্টু জি, তাহলে সমান অপসারিত তরলের ওজন। তাহলে প্লবতা মানে শিখে নিলাম কি জিনিস, বস্তু যতখানি তরলকে অপসারিত করবে তার যে ওজন হবে সেটাই হচ্ছে প্লবতা। ওকে, বা পরিষ্কার ছবি, একটু ব্রাইটনেসটা ঠিক করে দিই, রাইট। তো এবার একটা বস্তুকে যখন আমরা তরলে নিমজ্জিত করছি, তার উপর এদিকে কাজ করছে এমজি, এমজির জন্য সে চাইছে নিচের দিকে যেতে, এর উপর প্লবতা বল কাজ করছে এদিকে, বুয়ান ফোর্সটা কাজ করছে উপর দিকে, আপথ্রাস্ট কাজ করছে উপর দিকে। তাহলে সুতরাং কি বলেছে, যখন কোনো তরল বা গ্যাসের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হবে, তখন বস্তুটির কি পরিবর্তন হবে, ওজনের আপাত হ্রাস ঘটে। কেন ঘটে, তাহলে আপাত ওজন তাহলে কত, অতএব নিমজ্জিত অবস্থায়
আপাত ওজন, এটাকে বললাম ডাব্লিউ, সমান ডাব্লিউ ড্যাশ। তাহলে ডাব্লিউ ড্যাশটা কত হবে? লব্ধি বল কত? ডাব্লিউ মাইনাস প্লবতা। তাহলে আপাত ওজন সমান কি? প্রকৃত ওজন মাইনাস প্লবতা, বা অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন, তার মানে সেটাই হলো কতখানি কমে গেল, এটা হলো কমে গেছে, মাইনাস মানে কমে যাওয়া, কতটা অপসারিত। তাহলে আপাত ওজন, ওজনের আপাত হ্রাস কতখানি? প্লবতা বলের সমান বা অপসারিত তরলের ওজনের সমান। তার মানে যখন কোনো বস্তুকে কোনো তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হবে, তখন তার যে ওজনের আপাত হ্রাস ঘটবে, সেটা ওই বস্তুর ওপর যতখানি প্লবতা বল কাজ করছে, যতখানি প্লবতা কাজ করছে, প্লবতা বল নয়, প্লবতা বা আপথ্রাস্ট বা ঊর্ধ্বমুখী ঘাত কাজ করছে, সেই পরিমাণ তার ওজন ডিক্রিজ করবে বা হ্রাস করবে। এবং এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তার মানে কি শিখলাম? প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন, এবং কোনো বস্তুকে যখন নিমজ্জিত করব তার ওজনের হ্রাস ঘটবে, এবং এই ওজন হ্রাসের মান অপসারিত তরলের ওজনের সমান হবে, বা বস্তুর ওপর যে প্লবতা ক্রিয়া করছে তার সমান হবে। ওকে, বোঝা গেছে আশা করি। ব্রাইটনেস ঠিক আছে, ক্লিয়ার ছিল। ছবিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের একটু কষ্ট হয় লিখতে। তাহলে এখান থেকে যদি বস্তুর আয়তন বার করি, বস্তুর আয়তন যদি বার করতে হয় এখানে, এবং বস্তুর ঘনত্ব, তাহলে বস্তুর ঘনত্ব কত? তাহলে দেখো প্লবতা সমান পাচ্ছি, তাহলে বস্তুর উপাদানের ঘনত্ব আমরা কি করে বার করব? তাহলে ডাব্লিউ ড্যাশ কে বলছি এম ড্যাশ জি, আর ডাব্লিউ কে বলছি এম জি। মনে রাখবো আর্কিমিডিসের অঙ্কের ক্ষেত্রে জিটাকে ইউনিট ধরা হয়, এক ধরা হয়, এমটার ইউনিট হবে গ্রাম ভার, মানে অভিকর্ষী একক। তাহলে দেখো এম ড্যাশ জি সমান এম জি সমান ভি ডি জি। তাহলে আপাত ভার, এটা কিন্তু আপাত ওজনই বলা হবে, জি বসিয়ে লাভ নেই, কারণ জিটা ক্যান্সেল হচ্ছে, সমান এটা সমান ভি ডি। তাহলে বস্তুর আয়তন পেয়ে গেলাম এম মাইনাস এম ড্যাশ বাই ডি। বস্তুর আয়তন পেয়ে গেলাম, এটা হচ্ছে বস্তুর আয়তন। তাহলে এম মাইনাস এম ড্যাশ বাই জি মানে প্রকৃত ওজন, এটাকে প্রকৃত ওজনই বলবো, কিন্তু এখানে ওজন লেখার সময় জি দিয়ে গুণ করবো না, কারণ জিটা কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছি দু সাইড থেকে। প্রকৃত ওজন মাইনাস আপাত ওজন, মানে বায়ুতে ওজন মাইনাস তরলে ওজন বাই তরলের ঘনত্ব। ওকে, তাহলে বস্তুর ঘনত্ব কত? বস্তুর ঘনত্ব তাহলে কত হবে? বললাম ধরো রো। তাহলে বস্তুর প্রকৃত ভর কত? এম, আয়তন কত? ভি। তাহলে এম টি, তাহলে এম ডি বাই এম বাই এম মাইনাস এম ড্যাশ। তাহলে এইভাবে আমরা প্রকৃত ভর বাই আয়তন করে বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি। অঙ্কের ক্ষেত্রে ভরগুলো দেওয়া থাকবে কেজিএফ বা কেজি ওয়েট, সিজিএস হলে গ্রাম এফ বা গ্রাম ওয়েট, একই মানে। ওকে, বলে ধরো বায়ুতে একটি পাথরখণ্ডের ওজন 40 গ্রাম ওয়েট, পাথরখণ্ডের ওজন 40 গ্রাম ওয়েট, আর জলে ডুবিয়ে দিলাম হলো 32 গ্রাম ওয়েট। তাহলে ওজন হ্রাস কত? তাহলে এমটা কত? 40, এম ড্যাশ হলো 32, জলের ঘনত্ব 1, তাহলে 8, 40 বিয়োগ 32 বাই 1 মানে 8 গ্রাম পার সিসি হলো ঘনত্ব, সরি 8 হলো আয়তন, 8 সিসি হলো আয়তন। তাহলে ঘনত্ব কত হবে? ভর ছিল 40, 40 বাই 8 মানে 5
গ্রাম পার সিসি হবে বস্তুর ঘনত্ব। এখান থেকে আমরা বার করতে পারবো, এটা খুব একটা ইম্পর্টেন্ট সূত্র। বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি d বাই 1 মাইনাস m ড্যাশ বাই n। তাহলে বস্তুর ঘনত্ব সমান তরলের ঘনত্ব বাই 1 মাইনাস আপাত ওজন বাই প্রকৃত ওজন। আশা করি বোঝা গেছে, খুবই সহজ বিষয় এগুলো। তো আজকের ভিডিও ক্লাসে আমি এই অবধি বলে শেষ করছি। আবার পরের দিন বাকি অংশ বা পরবর্তী অংশগুলো নিয়ে ফিরে আসবো। তোমরা ভালো করে সবাই দেখে নাও এবং ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো, খুবই গুরুত্বপূর্ণ জায়গা বুঝে নেওয়ার জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং বিষয়গুলো ভালো করে বুঝে নেবে এবং লিখবে সুন্দর করে, শুনবে কথাগুলো। আর আর্কিমিডিসের নীতি, পাস্কালের নীতি, যে কথাগুলো বলে দিয়েছি মুখে যেগুলো বলেছি সেগুলোকে নোট ডাউন করে নেবে, তাহলেই হবে। ওগুলো আমি কিন্তু লিখে নিই, সূত্রের স্টেটমেন্টগুলো বা স্বীকার্যগুলো, ওগুলো লেখা মানে সময় নষ্ট। তো বেশ কিছু বিষয় শিখিয়ে দিলাম। এখন আমাদের আর্কিমিডিসের নীতির প্রয়োগ আছে, অনেক কিছু আছে, পড়তে হবে ভালো করে। তো যতটা হলো সেটা দেখতে থাকো। এরপরের দিন আবার পার্ট 3 নিয়ে চলে আসবো উদস্থিতিবিদ্যায়। তোমরা ভালো করে সবাই পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো আর প্র্যাকটিস করো, বারবার লেখো, তাহলেই হবে। লিখলেই দেখবে কনফিডেন্স লেভেল হাই হচ্ছে এবং তোমরা মনে করবে তোমরা নিশ্চয়ই পারবে। এবং চেষ্টা করলে সবাই পারে, এটা যেন তোমাদের টার্গেট হয়। মাথায় রাখবে, ইচ্ছে থাকলে নিশ্চয়ই পারা যায়, চেষ্টা দরকার। ইচ্ছে থাকলে পারা যাবে, চেষ্টা করলে বারবার লিখে প্র্যাকটিস করো, এটা কিন্তু মন দিয়ে করবে। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। আর কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আমি তো রোজ একই কথা বলি, একই কথা বলে তোমাদের মাথা খারাপ করে দিই। কেমন লাগলো তো সেটা জানিয়ে দিও, জানাতে ভুলে যাবে না। আর আজকে বলেই শেষ করলাম। আবার পরের দিন পার্ট 3 নিয়ে চলে আসবো।